হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রহস্যময় পৃথিবী। রহস্যময় পৃথিবীতে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি সুপ্রীতি চলে এসেছি একটি সত্য ঘটনা নিয়ে। এই ঘটনায় শুধু ভূত নয়, লুকিয়ে আছে রোগীদের নির্মম হত্যার কাণ্ড। জানতে হলে পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। কলকাতার এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক অচেনা হাসপাতাল, সেন্ট মেরি হাসপাতাল। বাইরে থেকে দেখতে এখনও বিশাল আর গম্ভীর, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় কতটা পুরনো, কতটা নির্জন। সাদা দেওয়ালগুলোয় রং উঠেছে, কোথাও কোথাও ছত্রাক ধরেছে। করিডোরের লম্বা টিউবলাইটগুলো অর্ধেকই নষ্ট, বাকি যেগুলো জ্বলছে সেগুলো অদ্ভুতভাবেই ঝিমঝিম করে ওঠে। মনে হয় যেন আলোগুলোও এখানে শান্তিতে থাকতে চায় না। এই হাসপাতালে নতুন পোস্টিং পেয়েছে অরিন্দম, এক তরুণ ইন্টার্ন ডাক্তার। বয়স মাত্র 22। পড়াশোনায় ভালো হলেও অরিন্দম স্বভাবে একটু ভীতু। ছেলেবেলা থেকেই অন্ধকার বা নির্জন জায়গায় সে স্বাচ্ছন্দ্য ছিল না, কিন্তু ডাক্তার হবার স্বপ্নে সে সব ভয়কে পিছনে ঠেলে দেয়। তবে সেন্ট মেরির পোস্টিং হাতে আসতেই সহপাঠীরা হেসে উঠেছিল। ওই হাসপাতাল, আরে শোনেননি, সেখানে ভূত দেখা যায়। মাঝরাতের পর ওখানে একা ডিউটি করা মানেই বিপদ। অরিন্দম প্রথমে এইসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু যোগদানের প্রথম দিন থেকেই যেন এক অদ্ভুত চাপা অস্বস্তি তাকে ঘিরে ধরেছিল। সেই দিন তার প্রথম নাইট শিফট। সময় তখন ঠিক 12:05। করিডোরে জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। ফাঁকা হাসপাতাল, মাত্র কয়েকজন রোগী ভর্তি, তারাও অন্য বিল্ডিংয়ের ওয়ার্ডে। অরিন্দম বসেছিলেন নার্সদের রুমে, টেবিলে রাখা পুরনো ফাইল ঘাঁটছিলেন। হঠাৎই করিডোর থেকে ভেসে এলো স্ট্রেচার টানার শব্দ। ঘস ঘস ঘস। চমকে উঠল সে। এত রাতে কারোর রোগী স্থানান্তর করার কথা নয়। উঠে দাঁড়িয়ে বাইরে উকি দিল। করিডোরের লম্বা আলোগুলো ধীরে ধীরে নিভে যায়। আলো অন্ধকারের মাঝ দিয়ে স্পষ্ট দেখা গেল একটা স্ট্রেচার ধীরে ধীরে গড়াচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, স্ট্রেচারটা কেউই ঠেলছে না। অরিন্দমের গলা শুকিয়ে এলো। কে কে আছো? কোনো উত্তর নেই। স্ট্রেচারটা এগিয়ে গেল আর একটা মরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। অরিন্দমের মনে হলো সে ভুল দেখছে, তাই সে সাহস জোগায় আর মোড়টা ঘোরে। করিডোরে শেষে একটা বন্ধ ওয়ার্ড আছে, ওয়ার্ড নাম্বার 13। বহু বছর ধরে নাকি সেটা বন্ধ। শোনা যায় একসময় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, অনেক রোগী সেখানে পুড়ে মারা যায়। তারপর থেকেই নাকি সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। স্ট্রেচারটা গিয়ে থামলো ওই দরজার সামনে। দরজার কপারটায় তালা ঝুলছে, অথচ স্ট্রেচারটা যেন ওর সামনেই দাঁড়িয়ে আছে। এক ঝলক অরবিন্দ দেখতে পেল স্ট্রেচারটার ওপর সাদা চাদরে ঢাকা একটা দেহ, মুখ ঢাকা, কিন্তু বুক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে যেন। তার বুক ধড়ফড় করে উঠল। ভয়ে পিছিয়ে আসতেই আচমকা করিডোরের বাতিগুলো একবারে নিভে গেল। চারপাশ অন্ধকার, কেবল তালাবন্ধ ওয়ার্ডের ভিতর থেকে শোনা গেল ভয়ার্ত কান্নার শব্দ। আমাদের বাঁচাও, আগুন আগুন লেগেছে। কাঁপতে কাঁপতে অরিন্দম নার্সদের রুমে ফিরে এলো। সেখানে ডিউটিতে ছিলেন নার্স মেঘলা, মাঝবয়সী, অভিজ্ঞ। অরিন্দমের মুখ দেখে তিনি আঁচ করলেন কিছু ঘটেছে। তুমি কি করিডোরে গিয়েছিলে? হ্যাঁ, একটা স্ট্রেচার, আমি বুঝতে পারছি না। মেঘলা দীর্ঘশ্বাস ফেললেন। তোমাকে সাবধান করে দেওয়া হয়েছিল, রাত 12টার পর ওই দিকটাতে যেও না, ওটা অভিশপ্ত ওয়ার্ড। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন সেই ভয়ঙ্কর কাহিনী। বহু বছর আগে এক শীতের রাতে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ওয়ার্ড 13-তে। অধিকাংশ রোগী তখন ঘুমাচ্ছিলেন। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ডাক্তার নার্স কেউই বার করতে পারেনি তাদের। চিৎকার করতে করতে প্রায় 10 জন পুড়ে ছাই হয়ে যায়। সেই রাতের পর থেকে মাঝে মাঝে করিডোরে ভেসে আসে
কান্নার শব্দ, স্ট্রেচারের শব্দ, আবার কখনো দেখা যায় দগ্ধ রোগীদের ছায়া। কেউ যদি ভুল করে তাদের ডাকে সাড়া দেয়, তারা তাকে নিজের দলে টেনে নেয়। আর কোনো দিনও তাকে খুঁজে পাওয়া যায় না। গভীর কণ্ঠে বললেন মেঘলা। অরিন্দম স্তব্ধ হয়ে শুনছিল, কিন্তু তার ভিতরে যুদ্ধবাদী ডাক্তার মনের সঙ্গে এই গল্প মেলে না। এগুলো তো গুজবও হতে পারে। মেঘলা ঠান্ডা স্বরে উত্তর দিল। কিন্তু যারা একে গুজব ভেবেছিল তারা আর কেউই বেঁচে নেই। রাত বাড়তে লাগলো। ঘড়িতে তখন প্রায় 1:30টা। অরবিন্দ আবার রোগীর ফাইল পড়ছিল। হঠাৎ শুনতে পেল, ডাক্তারবাবু, পানি পানি দিন। কণ্ঠস্বর আসছে সেই ওয়ার্ড 13 দিক থেকে। অরবিন্দর বুক কাঁপছে। সে সেই অবস্থায় জানালার দিকে তাকায়। দূরের অন্ধকারে করিডোরে দাঁড়িয়ে আছে এক রোগী। গায়ে হাসপাতালের জ্বলাপোড়া পোশাক, গালে দগ্ধ দাগ। সে হাত বাড়িয়ে ডাকছে, ডাক্তারবাবু বাঁচান। অরবিন্দ হঠাৎ যেন মন্ত্রমুগ্ধ হয়ে উঠে দাঁড়ালো। পদক্ষেপ টেনে টেনে এগোতে লাগলো ওয়ার্ড 13-র দিকে। মনে হচ্ছিল অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে মেঘলার তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, থামো, ওইদিকে যেও না। অরবিন্দর যেন কোনো হুঁশ পেল না। চারিদিকে তাকিয়ে দেখল, রোগী কোথাও নেই, শুধু শীতল বাতাস আর শূন্য করিডোর। কোনোভাবেই সে রাতটা কেটে গেল। ভোরের আলো ফুটতেই যেন সমস্ত অস্বাভাবিকতা মিলিয়ে গেল। বাতিগুলো আবার জ্বলে উঠল। করিডোর স্বাভাবিক, কিন্তু অরিন্দম জানে যা সে দেখেছে তা নিছক কল্পনা নয়। সকালে ডাক্তার সিনিয়রদের কাছে ঘটনাটা বলতে গিয়েও সে থেমে যায়। কে বিশ্বাস করবে? হয়তো বলবে সে ক্লান্ত ছিল, ঘুম পাচ্ছিল, তাই ভ্রম হয়েছে। কিন্তু অরিন্দমের ভিতরে জন্ম নিল এক অদ্ভুত দ্বন্দ্ব। এই হাসপাতালের রহস্য কি সত্যিই ভূতের, নাকি এর আড়ালে অন্য কোনো গোপন সত্য লুকিয়ে আছে? ভোরের আলো ফুটে গেলেও অরিন্দমের মনটা শান্ত হলো না। হাসপাতালের করিডোরগুলোতে এখন রোদ ঢুকছে। নার্স আর আয়া দিদিরাও কাজ শুরু করেছে। কোথাও যেন আর কোনো ভয়ের চিহ্ন ছিল না। কিন্তু অরিন্দমের বারবার মনে হতে লাগলো, সে যে দেখেছিল সেই স্ট্রেচারটা, সেই দগ্ধ রোগীর পানি চাওয়ার মুখ। নিজেকে বোঝাতে চেষ্টা করলো হ্যালুসিনেশন, ঘুম কম ছিল, তাই এই সব দেখেছে। কিন্তু মনের গভীর জানে এটা কেবল হ্যালুসিনেশন হতে পারে না। অরিন্দমের মাথায় হঠাৎ একটা কৌতূহল এলো। সে হাসপাতালের রেকর্ড রুমে ঢুকল। ধুলো ধরা ফাইল, পুরানো রেজিস্টার আর বিবর্ণ কাগজের স্তূপে ভরা সেই ঘর। অনেক খোঁজাখুঁজির পর সে পেয়ে গেল এক পুরানো মৃত্যুর রেজিস্টার। 1995 সালের এক পাতায় লেখা, ওয়ার্ড নং 13, অগ্নিকাণ্ডের মৃত রোগী 10 জন। নিচে নাম লেখা আছে, অনিল সরকার, পার্বতী দে, রফিকুল মোল্লা, আরও অনেক নাম। কিন্তু অরিন্দমের চোখ আটকে গেল এক বিশেষ নামের ওপর, অর্পিতা মুখার্জি। মনে হলো নামটা সে আগেও কোথাও শুনেছে। তার কানে যেন ভেসে আসছে গত রাতে শোনা সেই কান্নার শব্দ। সেই পানি দিন ডাক্তারবাবু। অরিন্দম হঠাৎ কেঁপে উঠল। অরিন্দম ফাইল হাতে মেঘলার কাছে গেল। আপনি কি অর্পিতা মুখার্জির কথা জানেন? মেঘলা থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, হ্যাঁ, খুব ভালো মনে আছে। ও ছিল ওই আগুনে মারা যাওয়া রোগীদের একজন। মাত্র 22 বছর বয়স। কলেজের ছাত্রী ছিল। এক দুর্ঘটনায় এখানে ভর্তি হয়েছিল। আগুনের রাতে নাকি সে বারবার পানি চাইছিল, কিন্তু কেউ পৌঁছাতে পারেনি। অরিন্দমের বুক কেঁপে উঠল। গত রাতে সে সেই কণ্ঠ শুনেছিল। সেটা তবে ওই অর্পিতার। সেদিন রাতে আবার অরিন্দমের শিফট পড়ল। এবার মনস্থির করল সে সত্যিটা জানবেই। ঘড়ির কাঁটায় তখন 12টার ঘরে পৌঁছেছে। হাসপাতাল আবার সেই নির্জন রূপ নিল। করিডোরের বাতি কাঁপতে লাগলো। বাতাসে ভেসে এলো ধোঁয়ার গন্ধ।
হঠাৎ দেওয়াল ঘড়ির টিকটিক শব্দে থেমে গেল। চারিদিক নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার ভিতর শোনা গেল পায়ের শব্দ। ধীরে ধীরে কাছে আসছে। অরিন্দম টর্চ জ্বালিয়ে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ের ছায়া। সাদা পোশাক, চুল এলোমেলো, মুখে দগ্ধ দাগ। হাত বাড়িয়ে বলল, ডাক্তারবাবু, পানি দিন। অরিন্দমের বুক কেঁপে উঠল। সে এবার পালালো না, কাঁপা গলায় বলল, তুমি অর্পিতা? ছায়াটা কিছু না বলেই ওয়ার্ড 13-র দিকে হাঁটতে শুরু করলো। অরিন্দম সাহস সঞ্চয় করে পিছন পিছন চলল। তালাবন্ধ ওয়ার্ড 13-র দরজার সামনে এসে দাঁড়াতেই দেখল তালা নেই। দরজাটা আধ খোলা। হালকা ঠেলা দিতেই দরজা কড়কড় করে খুলে উঠল। ভিতরে ঢুকে অরিন্দম হতবাক হয়ে গেল। চারপাশের দেওয়ালগুলোতে যেন রক্তের দাগ, কারোর হাতের ছাপ, কারোর আঙুলের আঁচড়, মেঝেতে ছাই, ভাঙা বিছানা, পোড়া কাপড়। মনে হচ্ছিল আগুনের সেই রাতটা এখানেই এখনো বেঁচে আছে। হঠাৎ একসাথে অনেকগুলো কণ্ঠ ভেসে উঠল, আমাদের বাঁচাও, আমরা মরতে চাই না, ডাক্তারবাবু। অরিন্দমের কানে যেন বজ্রপাত হলো। সে কাঁপতে কাঁপতে পিছন ফিরতেই দরজা দড়াম করে বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরে একের পর এক ছায়া ভেসে উঠতে লাগলো। দগ্ধ মুখ, পোড়া শরীর, ফাটা গলা থেকে আর্তনাদ। তারা সবাই অরিন্দমকে ঘিরে ধরল। একজন হাত বাড়িয়ে তার গলা চেপে ধরল, আর একজন ফিসফিস করে বলল, তুমি ডাক্তার, আমাদের বাঁচাতে পারোনি, এখন তোমাকেই আমাদের সাথে থাকতে হবে। অরিন্দম নিঃশ্বাস নিতে পারছিল না। ঠিক তখনই দরজার ওপাশ থেকে নার্স মেঘলার চিৎকার শোনা গেল, ওদের বিশ্বাস করো না, বেরিয়ে আসো। অদ্ভুতভাবে দরজার ভিতর থেকে একটা আলো ঝলসে উঠল। ছায়াগুলো কেঁপে উঠল, আর সুযোগ বুঝেই অরিন্দম দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে হাঁপাচ্ছিল সে। মেঘলা তাকে টেনে নিরাপদ জায়গায় বসালো। অরিন্দমের গলায় তখনও আঙুলের মতো লালচে দাগ, যেন সত্যিই কেউ গলা চেপেছিল। মেঘলা ফিসফিস করে বলল, ওরা শান্তি পাচ্ছে না, তাই ডাক্তারদের ডাকে, কিন্তু যেই একবার ওদের ছাতে যায় তারা আর ফেরে না। অরিন্দম তখন বুঝল, ওখানে শুধু ভৌতিক রহস্য নয়, এর আড়ালে হয়তো আছে আরও গভীর কোনো গোপন ইতিহাস। দ্বিতীয় রাতের সেই ঘটনার পর অরিন্দম আর ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল ওয়ার্ড 13-র মৃতরা শান্তি পাচ্ছে না। কিন্তু কেন? কেবল আগুনে মারা গিয়েছে বলে, নাকি এর আড়ালে কোনো লুকানো অপরাধ আছে? ডাক্তার হয়ে সে সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে চাইলেও নিজের গলার লালচে তাকে হাত দিলেই বোঝে সব কিছুর বিজ্ঞানে মেলে না। সকালে অরিন্দম গেল হাসপাতালের কাছে পুরনো আর্কাইভ লাইব্রেরিতে। অনেক কষ্টে খুঁজে পেল 1995 সালের সংবাদপত্র। সেখানে লেখা, সেন্ট মেরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 10 জন রোগী। বিদ্যুতের শর্ট সার্কিটে দায়ী করা হয়েছে। কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। কিন্তু তার নিচে আর একটা ছোট্ট খবর, কিছু কর্মচারীর অভিযোগ অগ্নিকাণ্ডের সময় ফায়ার এক্সিটের দরজার তালা বন্ধ ছিল, রোগীরা বের হতে পারেনি। অরিন্দমের চোখে আগুন জ্বলে উঠল। তাহলে এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাও হতে পারে। অরিন্দম আবার মেঘলার কাছে গিয়ে খবরের কাগজ দেখালো। মেঘলার চোখ ভিজে উঠল। আমরা সব জানতাম, কিন্তু মুখ খুলতে পারিনি। সেই সময়ে হাসপাতালের মালিক খুব প্রভাবশালী ছিলেন। বলা যায় ওই ওয়ার্ডে কয়েকজন রোগী ছিল যারা মালিকের অনিয়ম ফাঁস করতে যাচ্ছিল। আগুনটা আসলে দুর্ঘটনা নয়। অরিন্দম হতবাক হয়ে শুনছিল। মানে, ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে? হ্যাঁ, ফায়ার এক্সিটের বন্ধ ছিল, যাতে কেউ বাঁচতে না পারে। আমরা নার্সরা চিৎকার করেছিলাম,
কিন্তু ভয় পেয়ে চুপ করে যাই। আজও সেই অপরাধবোধ বয়ে বেড়াচ্ছি। অরিন্দম ঠিক করলো ওই আত্মাগুলোকে মুক্তি দিতেই হবে। সে সঙ্গে রাখলো গঙ্গাজল ভর্তি বোতল, হাসপাতালের পুরানো ব্লু প্রিন্ট ম্যাপ আর নিজের সাহস। রাত 12টা বাজতেই আবার করিডোরের অস্বাভাবিক নীরবতা নেমে এলো। বাতিগুলো ঝিমঝিম করতে লাগলো। ধোঁয়ার গন্ধে চারপাশ ভারী হয়ে উঠল। অরিন্দম এবার সরাসরি ওয়ার্ড 13-র সামনে দাঁড়ালো। দরজা খুলতেই ভিতরটা যেন আবার সেই অগ্নিকাণ্ডের রাতে ফিরে এলো। আগুনের লেলিহান শিখা, দগ্ধ রোগীর চিৎকার আর ছায়াগুলো দৌড়ে বেড়াচ্ছে। হঠাৎ অরিন্দমের সামনে দাঁড়িয়ে গেল অর্পিতা। তার চোখ লাল, মুখে যন্ত্রণার ছাপ। আমাদের সত্যিই প্রকাশ করো, আমরা বন্দি, আমরা মুক্তি চাই। অরিন্দম কাঁপা গলায় বলল, আমি কিভাবে তোমাদের মুক্তি দেব? অর্পিতা হাত বাড়িয়ে ইশারা করল ওয়ার্ডের এক কোণার দিকে। সেই কোণায় একটা পোড়া আলমারি ছিল। অরিন্দম অনেক কষ্টে সেটাকে খুলে ভিতর থেকে বার করলো এক গুচ্ছ কাগজ, পুরানো মেডিকেল রিপোর্ট আর চিঠি। সেখানে স্পষ্ট লেখা আছে, মালিক রোগীদের ওপর অবৈধ ওষুধের পরীক্ষা চালাচ্ছিল। কয়েকজন রোগী প্রতিবাদ করেছিলেন, তারপরেই হয় আগুন লাগার ঘটনা। অরিন্দম বুঝল এটা আত্মাদের অশান্তির আসল কারণ। সত্যিটা গোপন রাখা হয়েছিল, তারা তাই মুক্তি পায়নি। হঠাৎ চারপাশের ছায়াগুলো আবার ঘিরে ধরল। আগুনের শিখা উঁচু হয়ে উঠল। সত্যি প্রকাশ কর, নইলে তুইও মরবি। অরিন্দম গলা উঁচু করে চিৎকার করল, আমি তোমাদের সত্যিটা সবাইকে জানাবো। তোমাদের ওপর যে অন্যায় হয়েছে সেটা আমি ঢাকবো না। এ কথা শুনেই হঠাৎ আগুনের শিখা আস্তে করে নিভে গেল। ছায়াগুলো কেঁপে উঠে একে একে মিলিয়ে গেল। শুধু অর্পিতা দাঁড়িয়ে রইল, তার চোখে এক ফোঁটা জল। ধন্যবাদ ডাক্তারবাবু। তারপরে সেও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ভোর হতেই অরিন্দম ওয়ার্ড 13 থেকে বেরিয়ে এলো, হাতে সেই কাগজপত্র। সে জানে এখন আর পিছু হাঁটার উপায় নেই, সেই অন্যায়ের বিচার করতে হবে। কিন্তু সে এটাও জানে যে শক্তি এতদিন সত্যকে চাপা রেখেছিল, তারা এত সহজে তাকে ছাড়বে না। অরিন্দমের হাতে পাওয়া ফাইলগুলো নিয়ে গেল সিনিয়র ডাক্তার ডক্টর সেনগুপ্তর কাছে। তিনি বহু বছর ধরে সেই হাসপাতালে কাজ করছেন। কাগজগুলো দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসব তুমি কোথায় পেলে? ওয়ার্ড 13-র ভিতরে? এগুলো প্রমাণ করেছে মালিক অবৈধ ওষুধ পরীক্ষা করাচ্ছিল। ডক্টর সেনগুপ্ত কাঁপা গলায় বললেন, শোনো, মালিকের নাম নিও না, উনি খুব শক্তিশালী। পুলিশ, রাজনীতি সব জায়গায় হাত আছে। অরিন্দম বুঝল সত্যি প্রকাশ করতে গেলে বিপদ বড়, কিন্তু ভিতরের কণ্ঠ বলছে থেমে গেলে আত্মারা শান্তি পাবে না। সেই দিন রাতে অরিন্দম হোস্টেল ফিরতেই অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ জানালার কাঁচে হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে ভিতরে ঢুকতে চাইছে। অরিন্দমের কাছে যেতেই ছাপগুলো ধীরে ধীরে রক্তে ভিজে গেল। তারপর ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে সে দেখল একটা দগ্ধ মুখ তার বিছানার পাশে দাঁড়িয়ে। কিন্তু ওই মুখটা অর্পিতার নয়, বরং ভয়ঙ্কর, নিষ্ঠুর দৃষ্টি, যেন জীবিত অবস্থায় অত্যাচারিত কেউ। সেই ছায়া গর্জে উঠল, সত্যি চাপা দাও, না হলে তুইও মরবি। অরিন্দম ঘেমে গেল। টর্চ জ্বালাতেই ছায়াটা মিলিয়ে গেল। পরের দিন মেঘলাকে সব বলল অরিন্দম। মেঘলা ফিসফিস করে বললেন, এরা কেবল নিরপরাধ আত্মা নয়, যারা অন্যায় করেছে তাদের আত্মাও এখানে ঘুরে বেড়ায়। ওরা চায় সত্য চাপা পড়ে থাকুক।
অরিন্দম তখন বুঝল তার লড়াই শুধু মৃত রোগীদের জন্য নয়, বরং শয়তানি আত্মাদের বিরুদ্ধেও। অরিন্দম একদিন সাহস করে গোপনে হাসপাতালের বেসমেন্টে নামল। অন্ধকার, ধুলো, ইঁদুরের দৌড়াদৌড়ি। সেখানে সে খুঁজে পেল একটা গোপন কক্ষ। ভিতরে কাঁচের ভাঙা ভায়াল, পরীক্ষার যন্ত্রপাতি আর কিছু আধপোড়া নথি। নথিগুলো পড়তেই স্পষ্ট হলো মালিক বিদেশি কোম্পানির টাকায় গোপন ওষুধ পরীক্ষা চালাচ্ছিল, আর অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল প্রমাণ মুছে ফেলতে। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অন্ধকার কক্ষের চারিদিক থেকে ভেসে এলো ফিসফিসানি, তুই অনেক জেনে গেছিস, এখন তুই আমাদের সঙ্গী হবি। একটা ঠান্ডা হাত তার কাঁধে ছাপ দিল। অরিন্দম বুক কেঁপে উঠল। সে দেখল চারিদিক থেকে কালো ছায়ারা এগিয়ে আসছে। তাদের চোখ লালচে, মুখে আগুনের ছাপ। অরিন্দম মরিয়া হয়ে পকেট থেকে গঙ্গা জল বের করে ছেটালো। সঙ্গে সঙ্গে ছায়ারা চিৎকার করে সরে গেল। তখনই একটা উজ্জ্বল মুখ দেখা দিল, অর্পিতা। সে ইশারা করল, ভয় পেও না, তুমি সত্যি প্রকাশ করলেই আমরা মুক্ত হব। অরিন্দম কাঁপা গলায় বলল, তুমি? সেনগুপ্ত কঠিন গলায় বললেন, এইসব ফালতু নথিপত্র ছিঁড়ে ফেলো, নহিলে মালিক তোমাকে শেষ করে দেবে। অরিন্দম অবাক, আপনি আপনি তো সত্যি জানেন? জানি, কিন্তু বাঁচাতে চাই। আমিও ওই রাতে মুখ বন্ধ করেছিলাম, এখন আবার মুখ খুলব না। অরিন্দম বুঝল সে কাউকে বিশ্বাস করতে পারবে না। সেই রাতেই হাসপাতালের করিডোরে আবার স্ট্রেচারের শব্দ, কিন্তু এবার আগের চেয়েও ভয়ঙ্কর। স্ট্রেচারটা যেন রক্তে ভিজে আছে, আর তার উপরে বসে আছে ছিন্ন মস্তক রোগী। অরিন্দমের সামনে এসে স্ট্রেচারটা থেমে গেল। মৃতদেহটা তার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই চারিপাশে সমস্ত আলো নিভে গেল। শুধু অন্ধকারে ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠ, তুই যদি মুখ খুলিস তোর পরিণতি হবে ওদের মতো। অরিন্দম কাঁপতে কাঁপতে বুঝল এখন তার জীবন মৃত্যুর লড়াই শুরু হয়েছে। অরিন্দম দিনে স্বাভাবিকভাবে কাজ করলেও রাতে আর ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই শোনে দগ্ধ রোগীদের কান্না, চিৎকার আর ছায়াদের হুমকানি। কিন্তু তার ভিতরে এখন একটাই সংকল্প, সত্য প্রকাশ তাকে করতেই হবে। অরিন্দম গোপনে যোগাযোগ করে এক তরুণ সাংবাদিকের সঙ্গে, রজত ঘোষ। রজত আগেও সেন্ট মেরি হাসপাতালের দুর্নীতি নিয়ে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে থেমে গিয়েছিল। অরিন্দম ফাইলগুলো তাকে দিল। রজত চোখ বড় বড় করে বলল, এগুলো যদি সত্যি হয় তাহলে পুরো শহর কেঁপে উঠবে, কিন্তু তুমি সাবধানে থেকো, মালিক লোক মারাত্মক। অরিন্দম হেসে উত্তর দিল, আমার ভয় পাওয়ার সময় শেষ। মেঘলা এক রাতে অরিন্দমকে বললেন, আমি অনেক দিন চুপ ছিলাম, কিন্তু এবার আর পারছি না। তুমিই পারবে ওদের মুক্তি দিতে, আমি তোমার পাশে আছি। তার চোখে জল ছিল। সেই রাতে প্রথমবার অরবিন্দ অনুভব করল সে একা নয়। পরের রাতে অরিন্দম ঘুমাতে গিয়ে স্বপ্ন দেখল সে দাঁড়িয়ে আছে ওয়ার্ড 13 ভিতরে। চারিপাশে আগুন, দগ্ধ আত্মারা ছুটোছুটি করছে। অর্পিতা এগিয়ে এসে তার হাত ধরল, আমরা তোমার ওপর ভরসা করেছি, কিন্তু সাবধান, যারা অপরাধ করেছে তাদের আত্মারাও এখানে বন্দী, তারা তোমাকে শেষ করতে চাইবে। স্বপ্ন ভেঙে ঘেমে উঠল অরিন্দম।
ঘড়িতে তখন রাত 3টে। কিন্তু ঘুম ভাঙার পর সে স্পষ্ট গলায় শুনতে পেল ফিসফিসানি, আমরা তোমার পিছনেই। রজত রিপোর্ট ছাপানোর আগেই মালিকের লোকেরা খবর পেয়ে যায়। হঠাৎ এক রাতে অরিন্দমকে ফোনে হুমকি দেয়, তুই যদি মুখ খুলিস তোর লাশ ভেসে যাবে গঙ্গায়। অরিন্দম ফোন কেটে দিলেও বুক ধকধক করতে লাগলো তার। কিন্তু এবার সে ভয় পেল না। হঠাৎ খবর এলো ডক্টর সেনগুপ্ত মৃত। বলল হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু অরিন্দম জানে এটা নিছক মৃত্যু নয়। সেই রাতে সেনগুপ্তের কক্ষে দেওয়ালে লাল অক্ষরে লেখা ছিল, মুখ খুললেই মৃত্যু। অরিন্দম কেঁপে উঠল। শত্রুরা এবার সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠেছে। পরের রাতে ওয়ার্ড 13-র সামনে দাঁড়াতেই অরিন্দম দেখল আগুন নয়, বরং হালকা আলো ছড়িয়ে আছে। অর্পিতা ও অন্যান্য মৃত রোগীদের আত্মা শান্তভাবে দাঁড়িয়ে। অর্পিতা ধীরে বলল, আমরা তোমাকে রক্ষা করব, কিন্তু প্রতিশ্রুতি দাও সত্য চাপা পড়বে না। অরিন্দম মাথা নেড়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি। তখনই আত্মারা তার চারিপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করল, যেন ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে তাকে রক্ষা করবে। কিছুদিন পর মালিক নিজের হাসপাতালে এলেন। নাম রুদ্রনারায়ণ দত্ত। একজন ধনী ব্যবসায়ী, ক্ষমতাশালী আর নিষ্ঠুর চোখের মানুষ। তিনি অরিন্দমকে ডেকে বললেন, তুমি যা করছো সেটা বন্ধ করো। হাসপাতালের ইতিহাস নিয়ে খোঁজাখুঁজি করতে নেই। অরিন্দম ঠান্ডা গলায় বলল, ইতিহাস নয়, অপরাধের বিচার চাই। আপনি মানুষ খুন করেছেন। রুদ্রনারায়ণ হেসে উঠলেন, প্রমাণ করো। অরিন্দম প্রমাণের কথা বলতেই যাবে, ঠিক তখনই হাসপাতালের আলো নিভে গেল। চারিদিক অন্ধকারে ঢেকে গেল আর গরম বাতাস বয়ে এলো। অন্ধকারে রুদ্রনারায়ণের চোখ জল জল করতে লাগলো। অরিন্দম অবাক হয়ে দেখল মালিকের শরীরের ভিতরে যেন অন্য এক আত্মা বাস করছে। সেই আত্মা গর্জে উঠল, তুই সত্যি ফাঁস করবি? তোর আত্মাও এখানে বন্দি হবে। অরিন্দম কাঁপলেও সাহস করে উত্তর দিল, তাহলেই বন্দি হব, কিন্তু সত্য চাপা দেব না। চারপাশে একটা ঝটকা বাতাস বইল, আলো ফিরে এলো। মালিক স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখে বিদ্বেষের ছাপ। অরিন্দম বুঝল এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সে রজতের সঙ্গে ঠিক করল, আগামী সপ্তাহেই সংবাদ প্রকাশ করতে হবে। কিন্তু সেই রাতেই হাসপাতালের চারিপাশে অদ্ভুত ঝড় উঠল। জানালার কাঁচ ভাঙল, করিডোরের রক্ত বয়ে গেল, আর ছায়ারা ফিসফিস করতে লাগলো, সত্যি চাপা দাও, নয়তো মৃত্যু। অরিন্দম বুক চিপিয়ে দাঁড়িয়ে রইল। রজত আর অরিন্দম গোপনে খবর প্রস্তুত করল। প্রমাণ ছিল সম্পূর্ণ ফাইল, নথি, আগুনের ভিডিও ফুটেজ এবং মৃত রোগীদের নাম। রজত বলল, আমরা প্রথমে ছোট খবর ছাপাবো, তারপর পুরো শহর জানবে। অরিন্দম মাথা নেড়ে বলল, এটা শুধু খবর নয়, এটা আত্মাদের মুক্তির চেষ্টা। রুদ্রনারায়ণ খবরের খোঁজ পেয়েই চিৎকার করলেন, তুমি আমাকে অপমান করছো। ওদের বাঁচাতে গেলে তুমি শেষ হয়ে যাবে। সেই দিন রাত্রেই হাসপাতালের চারিপাশে অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। বাতাস ভারী, ছায়া অদৃশ্য শক্তিতে ভরা। অরিন্দম বুঝল মালিকের ভিতরের আত্মা চেষ্টা করছে তাকে থামাতে। রাত্রি 12টা।
অরিন্দম ঠিক করলো ওয়ার্ড 13-তে ঢুকবে। দরজা খুলতেই ভিতরে আগুনের লেলিহান শিখা, দগ্ধ রোগীদের ছায়া, ভেসে আসা চিৎকার, কিন্তু অর্পিতা ও অন্যান্য আত্মারা তার পাশে। অরিন্দম কণ্ঠে বলল, আমি সত্যি প্রকাশ করব তোমাদের জন্য, আর যারা অন্যায় করছে তাদের মুখোমুখি হব। ছায়ারা ধীরে ধীরে ঘিরে ফেলল অরিন্দমকে, আর অর্পিতা হাত বাড়িয়ে বলল, যদি সাহস থাকে এগাও, আমরা তোমার সাথেই আছি। রুদ্রনারায়ণ নিজেই হাসপাতালে প্রবেশ করল। আমি থামাতে পারবো, এই হাসপাতাল আমার, ওরা তোমাকে ছাড়বে না। হঠাৎ অদ্ভুত শক্তি বাতাসে ভেসে ওঠে। মালিকের চোখ লাল হয়ে ওঠে। ছায়ারা আক্রমণ করল। অরিন্দমের চারপাশে আলো ঝলসে উঠল। ভয়ে নয়, এবার অরিন্দম জোরালো শক্তি অনুভব করল। তোমরা শুধু আমার মধ্যে বাস করো না, আমি তোমাদের বিচার করব। অরিন্দম এক এক করে প্রমাণের ফাইল মালিকের সামনে রাখল। রুদ্রনারায়ণ অদ্ভুতভাবে থমকে গেল। মালিক বুঝল সত্যি প্রকাশ হলে তার ক্ষমতা শেষ। হঠাৎ সে চিৎকার করে উঠল, এভাবে পারবো না, ওদের থেকে আমি পালাবো না। ওয়ার্ডের চারিপাশে আগুনের শিখা ও ছায়া মিলিয়ে এক বিশাল শক্তি তৈরি হলো। তখন অর্পিতা অরিন্দমের পাশে দাঁড়িয়ে বলল, এখন তোমার শেষের সময়। যারা অপরাধ করেছে তাদের আত্মা তোমাকে ভয় দেখাবে, তবে আমরা তোমার পাশে আছি। ওরা একসাথে লড়াই শুরু করলো। ছায়ারা মালিকের শক্তি কমাতে সাহায্য করলো। অরিন্দম সাহস জোগালো। মালিক চিৎকার করতে করতে পিছিয়ে গেল। তার শক্তি ধীরে ধীরে হ্রাস পেল। অবশেষে অরিন্দম বলল, আমি সত্যি প্রকাশ করব, আর তুমি কারোর ওপর প্রভাব রাখতে পারবে না। মালিক হু হু করে পড়ে গেলেন। হাসপাতালের বাতি ফিরে এলো। আগুন নেমে গেল। ওয়ার্ড 13-র অন্ধকার শান্ত হয়ে গেল। অর্পিতা ও অন্যান্য মৃত রোগীদের আত্মা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা শান্তি পেলাম। অরিন্দম চুপ করে দাঁড়ালো, বুক ভরে নিঃশ্বাস নিল। সত্য প্রকাশের আগে অনেক ভয়, বিপদ ও লড়াই ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিচার ও শান্তি এসেছে। সকালে রজত খবর ছাপালো, সারা শহর চমকে উঠল। রুদ্রনারায়ণকে আটক করা হলো। হাসপাতালের ইতিহাস, অপরাধ ও সত্য সবাই জানল। অরিন্দম আবার করিডোরে দাঁড়িয়ে ভাবল, সত্য প্রকাশ করা ভয়ের চেয়ে বড় শক্তি। ওয়ার্ড 13-র বাতি আর আগুন নেই, কেবল শান্তি আর প্রমাণিত সত্য।